48 লস অফ পাওয়ার। এখন পর্যন্ত আমরা একসাথে 6টি লকে ডিকোড করেছি, কিন্তু আপনি কি এখন পর্যন্ত এই সমস্ত লগুলোতে কোনো প্যাটার্ন বুঝতে পেরেছেন? প্যাটার্ন যেটা সব কিছুতে বারবার রিপিট হচ্ছে। আমি কথা বলছি বেসিক হিউম্যান ইনস্টিংসের। আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই সমস্ত লস বেসিক হিউম্যান ইনস্টিংসকে নিয়েই ইঙ্গিত করে। অ্যাঙ্গার, ফিয়ার, সিক্রেটিভনেস, জেলাসি, আরও অনেক কিছু। আর পরবর্তী লটাও এই জিনিসটাকে আরও এক ধাপ উপরে নিয়ে যাচ্ছে। আর এখনও অনেকেই আছে যারা এই লয়ের ট্রু এসেন্স এখনও বুঝতে পারেনি, কিন্তু এই জিনিসটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। যদি আপনাকে সার্ভাইভ করতে হয় তাহলে এই পুরো দুনিয়ার গেমটাকে ভালো করে বুঝে নিয়ে আপনাকে স্মার্ট হতে হবে, তারপর নিজের মতো করে আপনাকে খেলতে হবে। আপনাকে এটা জানতেই হবে যে কখন কোন সময়টাতে কিভাবে কোন মুভটাকে খেলবেন আর কোনটাকে না। আজ আমরা কথা বলবো 7 নাম্বার লটাকে নিয়ে। গেট আদার্স টু ডু দ্য ওয়ার্ক ফর ইউ বাট অলওয়েজ টেক দ্য ক্রেডিট। এই লটাকে লিটারেলি সবাই ইউজ করছে। পলিটিশিয়ান থেকে শুরু করে বিজনেসম্যান, একজন নর্মাল ওয়ার্কার থেকে শুরু করে কর্পোরেট এমপ্লয়ি পর্যন্ত। তো ভিডিওটা শুরু করার আগে আপনার যদি লাইক করার থাকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করার থাকলে সাবস্ক্রাইব করে দিন বা একটা কমেন্ট ছেড়ে দিন, কিন্তু ভুল করেও এই ভিডিওটাকে শেয়ার করবেন না। তো লাইফে কোনো জিনিসের ক্রেডিট নেওয়াটা কেন এতটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝি। চলুন। ফেসবুকের ফাউন্ডারকে? এই প্রশ্নটা শোনার পর আপনার মাথায় একজনেরই নাম আসছে শিওর, আর তিনি হলেন মার্ক জুকারবার্গ। আর মেটার ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন তাহলে সেখানে দেখবেন তার নামই মেনশন করা আছে। কিন্তু আপনি যদি ভেবে বসে থাকেন যে ফেসবুক মার্ক জুকারবার্গ কি ফাউন্ড করেছে, তাহলে আপনি নিঃসন্দেহে ভুল ভেবে বসে আছেন। ফেসবুকের সর্বমোট 4 জন ফাউন্ডার আছেন, যার মধ্যে বাকি 3 জনের নাম তো আপনি কখনোই শোনেননি। এরা সকলে কলেজ মেট ছিল যারা একসাথে মিলে ফেসবুক বানিয়েছিলেন। কিন্তু এই জিনিসটার ক্রেডিট বেশিরভাগ সময় মার্ক জুকারবার্গই পেতেই থাকেন। মার্ক জুকারবার্গ ওভার দ্য পিরিয়ড অফ টাইম সাকসেসফুল ব্যক্তিদের ব্রেন ওয়াশ করতেই থাকেন, আর তাদের মাইন্ডে এই জিনিসটা বসিয়ে দেন যে ফেসবুকের ফাউন্ডার তিনিই হলেন। তিনি মানুষের কাছ থেকে ক্রেডিট নিতেই থাকেন আর উপরে উঠতে থাকেন, যার ফলে বাকি 3 জনকে দুনিয়া জানেই না। এই জিনিসটাকে আরও একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এখানে আপনাকে একটা ডিসক্লেমার দিতে চাই, এটা জাস্ট একটা এক্সাম্পল। পলিটিক্সে আমার কোনো ইন্টারেস্ট নেই, আর আপনাকেও কোনো জিনিসকে রিলিজিয়ন আর পলিটিক্সের ঊর্ধ্বে গিয়ে জিনিসগুলোকে দেখতে শিখতে হবে, তবেই আপনি সমস্ত জিনিস ক্লিয়ারলি দেখতে পাবেন। তো প্রাইম মিনিস্টার মোদী যখন স্পিচ দেন তখন বাকি সবাই হাততালি দিয়ে তার বাহাবা দিয়ে বেড়ায়। আচ্ছা, আপনার কি মনে হয় এই সমস্ত কথা মোদীজি নিজে থেকে বলেন? না। যে কোনো দেশের পিএমেরই একটা পার্টিকুলার সেট আপ অ্যাডভাইজার থাকে যারা ডিফেন্স, ফিনান্স, সিকিউরিটি, রিসার্চ এই সমস্ত ফিল্ডে কাজ করেন। আপনি যতগুলো কথা একজন পিএমের মুখ থেকে শোনেন, এই সমস্ত কথা তার ব্যাকগ্রাউন্ডে বসে থাকে অ্যাডভাইজাররা লিখে থাকেন। আপনি সমস্ত অ্যাডভাইজারদের নাম ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনি যে ব্যক্তিটাকে চোখের সামনে দেখতে পাচ্ছেন তারই প্রশংসা করছেন। এখন এই ক্রেডিটকে নিয়ে আপনার থট পার্সপেক্টিভ নিশ্চয়ই একটু ব্রড হয়েছে। তো চলুন এটাকে বুঝি আরও একটা এক্সাম্পল দিয়ে। আপনি মুকেশ আম্বানির ব্যাপারে তো জানেন, কিন্তু আপনি মনোজ মোদীর ব্যাপারে কিছু জানেন? আপনি একে মুকেশ আম্বানির সঙ্গে বেশ কয়েকটা ছবিতে দেখে থাকবেন, কিন্তু আপনার এতটুকু ধারণা নেই যে এই ব্যক্তিটা কতটা ইম্পর্টেন্ট মুকেশ আম্বানির জন্য। যদি তিনি ইম্পর্টেন্ট না হতেন তাহলে তাকে 1500 কোটি টাকার ফ্ল্যাট গিফট করা হতো না। সবসময় যখন কোনো স্পিচ দেওয়ার থাকে বা কোনো জিনিসের লঞ্চ যদি থাকে, তাহলে আপনি রিলায়েন্স আর জিওর তরফ থেকে শুধু মুকেশ আম্বানিকেই দেখতে পাবেন। কিন্তু মনোজ মোদী এমন একজন ব্যক্তি যিনি মুকেশ আম্বানির সমস্ত ডিলসগুলোকে ক্র্যাক করেন। হি ইজ নোন অ্যাজ দ্য রাইট হ্যান্ড অফ মুকেশ আম্বানি। মেটার জিওর এত বড় ডিল তিনি ক্র্যাক করেছেন। হি ইজ নোন অ্যাট টপ নেগোসিয়েটর অ্যাট রিলায়েন্স। আর এই জিনিসটা আজ নয়তো কাল আপনাকে বুঝতেই হবে যে দুনিয়ার সমস্ত কাজ আপনি একা করতে পারবেন না। আপনার একটা টিমের দরকার পড়বে যারা ব্যাকগ্রাউন্ডে আপনার সমস্ত কাজ সামলাবে, যাতে ফ্রন্ট গ্রাউন্ডে আপনি জল করেন। দুনিয়ার যত সব বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো কি করছে? অ্যামাজনে 15 লাখ এমপ্লয়ি আছে, কিন্তু কথা যখন আসে ক্রেডিট নেওয়ার, প্রশংসা নেওয়ার, তখন সমস্ত প্রশংসা যায় জেফ বেজোসের কাছে। টেসলাতে 1,27,000 এমপ্লয়ি আছে, কিন্তু যখনই কোনো নতুন গাড়ি লঞ্চ হয় বা যখন তিনি কোনো রেকর্ড ব্রেক করেন তখন সমস্ত ক্রেডিট যায় ইলন মাস্কের কাছে। দুনিয়ার যত সব লিডার্স আর পলিটিশিয়ানরা আছে তারা ভালো করেই এই লটাকে ইউজ করতে জানে, আর এটা আজকে আপনাকেও জানতে হবে, শিখতে হবে। কিন্তু এর আগে আপনার মাথা থেকে এই জিনিসটাকে মুছে ফেলুন যে ক্রেডিট নেওয়াটা খারাপ কিছু ব্যাপার। ছোটবেলা থেকে আপনাকে যে এথিক্স শেখানো হয়েছে, যে ভ্যালুস শেখানো হয়েছে, যেটার ফলে আপনার মনে হয় যে ক্রেডিট না নিলে এমন কি যায় আসে, ভালোই আমার ক্রেডিট অন্য কেউ নিয়ে যাক, কিন্তু আমি তো জানি সেই কাজটা আমি করেছি। না, এই সমস্ত জিনিস একটা লিমিট পর্যন্তই ঠিক আছে। আপনার যখনই মনে হবে যে না এবার লাইন ক্রস হয়ে যাচ্ছে, তখন আপনাকে অবশ্যই কথা বলা উচিত। কোনো জিনিসের ক্রেডিট নেওয়াটাকে এমনভাবে কনসিডার করুন যেন এটা একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ হলো। আপনার পজিশনকে যে কোনো এরিয়াতে স্ট্রং করার হোক, সেটা জবের ক্ষেত্রেই হোক বা আপনি যদি স্কুলে থাকেন বা কলেজে, সেখানেও এটা আপনাকে একটা আলাদা লেভেলেরই রিকগনাইজেশন দেবে।
কেরিয়ারেও তাড়াতাড়ি গ্রোথ আসবে, প্রমোশনস, লিডারশিপ রোলস আপনাকে তখন অফার করা হবে। আর আপনি একজন নিজেকে এমন একটা ব্যক্তি বানিয়ে রাখতে পারেন না যে শুধুমাত্র একটা কোণাতে বসে থাকে, যাকে কেউ চেনে না। আর লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যখন ক্রেডিট পান তখন আপনি একটা আলাদা লেভেলেরই মোটিভেশন ফিল করেন। আপনি তখন সেই জিনিসটাকে আরও বেশি করে ডেডিকেটলি পারসিউ করতে শুরু করেন। এখন ক্রেডিট নেওয়ার ইম্পর্টেন্সটা যদি বুঝে থাকেন তাহলে এখন আপনাকে জানতে হবে ক্রেডিট কিভাবে নিতে হয়, আর ওটাও ঠিকঠাকভাবে। পয়েন্ট নাম্বার 1, প্রথম জিনিসটা হলো আপনি যদি কোনো গ্রুপের সাথে কাজ করছেন বা ইন্টারাক্ট করছেন তাহলে সেখানে আপনাকে প্রোঅ্যাক্টিভ থাকতে হবে, সবার সাথে কমিউনিকেট করতে হবে। এর ফলে মানুষ আপনাকে নোটিস করা স্টার্ট করবে। পয়েন্ট নাম্বার 2, প্রতিটা জিনিসেরই আপনাকে একটা রেকর্ড রাখতে হবে। এটার জন্য যে পরবর্তীতে যদি আপনার কোনো কলিগ আপনার ক্রেডিটটাকে যদি হজম করতে চায় তাহলে যেন সে সেটা করতে না পারে। আপনার কাছে যদি সমস্ত রেকর্ড থাকে যে আপনি কখন করেছেন, কিভাবে করেছেন, তাহলে সামনের ব্যক্তিটা আপনাকে প্রশ্ন করতেই পারবে না। পয়েন্ট নাম্বার 3, এখানে টাইমিং খুব বেশি ক্রুশিয়াল। আপনি বারবার এদিক ওদিকে গিয়ে এটা বলতে পারবেন না যে আপনি এটা করেছেন ওটা করেছেন। এতে আপনাকে কোনো রকম দেখা যাক আর না যাক, কিন্তু ট্রাই হার্ড অবশ্যই দেখতে লাগবে। এখন যদি আপনি ট্রাই হার্ডের মানে না জেনে থাকেন তাহলে গুগল করে নেবেন। আপনাকে আপনার ওয়েপেন লোড করে রাখতে হবে, সমস্ত রেকর্ড আপনার কাছে থাকতেই হবে, কিন্তু ফায়ার তখনই করতে হবে যখন সঠিক সময় আসবে। ফর এক্সাম্পল, যখন গ্রুপের সবাই এক জায়গায় জড়ো হবে বা যখন কোনো মিটিং চলে তখন আপনি এই ক্রেডিটের ব্যাপারটাকে যদি তুলে ধরেন তখন ইম্প্যাক্ট সবচেয়ে বেশি হবে কম্পারেটিভলি সেই তুলনায় যখন সমস্ত টিম মেম্বাররা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর ক্রেডিট নেওয়ার সময় যে জিনিসটাকে সবচেয়ে বেশি ধ্যানে রাখতে হবে আপনাকে, আর সেটা হলো উই অ্যান্ড আই, মানে আমরা এবং আমি। একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে বুঝাচ্ছি। এই প্রজেক্টটাকে আমরা সকলে মিলে করেছি, কিন্তু এটা শেষ করার সময় কিছু এমন প্রবলেম চলে এসেছিল যেটা আমি রাতভর বসে সেটাকে সলভ করেছি। বেশ এতটুকুই। এখানে আপনি বেসিক্যালি দুটো জিনিস করলেন, বাকিদেরকেও যতটা ইম্পর্টেন্স দেওয়ার আপনি দিলেন এবং নিজেরও একটা পজিশন এস্টাবলিশ করলেন। আর এরকমটা করলে সামনের মানুষটার মনে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। অ্যান্ড লাস্ট, আপনাকে আমি একটা কথাই বলে যাব যে টেকিং ক্রেডিট অল অ্যাবাউট দ্য স্টোরি অ্যান্ড দ্য রাইট ইউজ অফ ওয়ার্ডস। যদি আপনি আপনার স্টোরিকে ঠিকঠাকভাবে ক্রিয়েট করতে শিখে যান, সঠিক সময়ে সঠিক ওয়ার্ড প্রয়োগ করতে যদি শিখে যান, আপনি যে কোনো জায়গাতেই ক্রেডিট গ্যারান্টেড পেয়ে যাবেন। আপনার সেই এরিয়াতে রেকগনাইজেশনও বেড়ে যাবে আর রেসপেক্টও বেড়ে যাবে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আর শেষে আপনাকে একটা ডিসক্লেমার দিতে চাইবো যে এই জিনিসটাকে কখনোই কাউকে অ্যাটাক করার জন্য ব্যবহার করবেন না। ব্যবহার করুন শুধুমাত্র আপনার ডিফেন্স হিসেবে। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।